হ্যাঁ, আমি খুন করেছি। বাহ, দারুণ অভিনয়। আপনার এই অভিনয় বাংলা সিনেমাকেও হার মানাবে। আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তো নিজের মুখেই স্বীকার করেছেন যেখানে খুন হয়েছে সেখানে সিসি ক্যামেরা নেই, তাহলে আপনি নিজের মুখেই বলুন যে কোন জায়গায় খুন হয়েছে। আলামিন ভাই, আর কেউ না আসলে জানাজার ব্যবস্থা করা হোক। দাঁড়ান, এই লাশটাকে দাফন করা যাবে না। এই তোরা কারা? লাশ দাফন হবে না মানে? তুমি আমাদের চিনবে না, তোমার বাবা মিস্টার আলিমুল্লাহ আমাদেরকে খুব ভালো করে চিনবেন। বাবা, ওরা এসব কি বলছে? ওদের মাথা ঠিক নেই। এতদিন এটা করা বুঝি বাকি ছিল। আলামিন, ওদের বাড়ি থেকে বের করতে। কিন্তু বাবা, ওরা কারা? এটা তো শোনার দরকার নেই, ওদের এখান থেকে বের করে দে। বাহ, দারুণ অভিনয়। আপনার এই অভিনয় বাংলা সিনেমাকেও হার মানাবে। আমরা আমাদের পাওনা বুঝে না নিয়ে এখান থেকে কোথাও যাচ্ছি না। আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আপনারা কারা আর কিসের পাওনার কথা বলছেন? ওনারা যেহেতু আমাদের চিনতেই পারছে না, তখন আমার নিজের মুখেই সব কিছু বলতে হবে। এই যে দাঁড়িয়ে আছে মিস্টার আলিমুল্লাহ, আমি তার বড় ছেলে কামরুল মোল্লা, আর আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বোন মিথিলা। আচ্ছা, এক মিনিট। আপনি যদি এই বাড়ির বড় ছেলে হন আর উনি যদি আপনার বোন হয়, তাহলে আলামিন ভাই কি আপনার সৎ ভাই? হ্যাঁ, সৎ ভাই। বাবা, ওরা কি বলছে? পৃথিবীতে কোনো বাবা যে এরকম হতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতাম না। আর আমরা যা বলছি সব সত্য। মানে? হ্যাঁ, আমরা বাবার প্রথম স্ত্রীর সন্তান। আমাদের মা মারা যাওয়ার পর মিস্টার আলিমুল্লাহ আমাকে আর আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তোমার মাকে বিয়ে করে, তারপর তুমি হও। আমরা মনে করেছিলাম দ্বিতীয় মা আসার পর বাবা হয়তো আমাদেরকে এ বাড়িতে ফিরিয়ে আনবেন, কিন্তু না, তিনি এই কাজটা কখনো করেননি। আমরা অনেকবার বাবাকে বোঝানোর চেষ্টা করেছি, বাবা আমরা তো তোমার সন্তান, এই বাড়ির প্রতি, তোমার সম্পত্তির প্রতি আমাদের অধিকার আছে, আমাদেরকে কেন বঞ্চিত করবে? কিন্তু না, এই পাষণ্ড বাবা আমাদের কথা কখনো বোঝার চেষ্টা করেনি। তিনি প্রথম দিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে অটুট ছিলেন, আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করেছিলেন। যে কারণে আজ আমরা এখানে এসেছি। আমরা আমাদের সম্পত্তি না নিয়ে এখান থেকে যাব না। কি আপনারা কি এবার বুঝতে পেরেছেন কেন আমরা এখানে এসেছি? হ্যাঁ, এবার ঠিকঠাক বুঝতে পেরেছি। তার মানে আলী চাচা আপনাদের বাবা। আপনাদের মা মারা যাওয়ার পর আলী চাচা আলামিন ভাইয়ের মাকে বিয়ে করে। হ্যাঁ ইমাম সাহেব, আপনি ঠিকই বুঝতে পেরেছেন। সেদিনে সেই অপমান আর বাড়ি থেকে চলে যাওয়ার কষ্ট আমরা নীরবে সহ্য করেছি। প্রতিদিন আমরা একটা সুযোগ খুঁজতাম, কিন্তু সেই সুযোগ যে আজকে পেয়ে যাব এটা আমরা কখনো বুঝতে পারিনি। হয়েছে, বাবা কি শুধু তোমাদের নাকি? আমারও তো বাবা। হ্যাঁ, তিনি আমাদেরও বাবা, কিন্তু তিনি আমাদের সাথে বেইনসাফি করেছেন, আমাদেরকে ঠকিয়েছেন, শরীক ফাঁকি দিয়েছেন। আরে যে বয়সে বাবা মা ছায়াতলে থাকার কথা, সেই বয়সে আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। আমাদের অনেক দুঃখ, আমাদের অনেক কষ্ট। আর আমাদের বাবা মিস্টার আলিমুল্লাহ, তার এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মানুষের কাছে হাত পেতে সাহায্য চেয়েছি, ভিক্ষা করে খেয়েছি। এত কষ্ট সহ্য করার পরও কি মনে করেছেন আমরা আমাদের সম্পদের ভাগ ছেড়ে দিব? কখনো না। আমরা আমাদের সম্পত্তির ভাগ বুঝে নিব এবং আমরা কাউকে ক্ষমা করব না। ঠিক আছে কামরুল ভাই, আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছি। তবে আপনাদের মায়ের কতটা দোষ ছিল সেটা তো আমি জানি না। উনি যদি জীবিত থাকতো তাহলে জানতে পারতাম। তবে আপনাদের বাবা আপনাদের সঙ্গে যেটা করেছে খুব অন্যায় করেছে। আলামিন ভাই, যেহেতু আপনার ভাই বোন এখানে ফিরে এসেছে, তাহলে তাদেরকে সম্পত্তিগুলো বুঝিয়ে দিন। তাদেরকে এখান থেকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি কি করে সম্পত্তি ফিরিয়ে দিব? সব সম্পত্তি তো বাবার নামে। যেহেতু বাবা বেঁচে আছেন, সে যা করবে সেটাই চূড়ান্ত। আলী চাচা, আপনি এখন কি করতে যাচ্ছেন একটু ক্লিয়ার করে বলুন তো। না না, আমি কেন ভাগ দিতে যাব? তাছাড়া আমি তো এদেরকে চিনিই না। দেখুন আলী চাচা, তাদের কথা শুনে মনে হচ্ছে তারাও আপনার সন্তান। আপনি যেহেতু আলামিন ভাইকে সম্পত্তি দিয়েছেন, তাহলে তাদের সম্পত্তিও তাদেরকে বুঝিয়ে দিন। তাদেরকে কেন সম্পত্তি থেকে বঞ্চিত করবেন? না, আমি তো বলে দিয়েছি আমি কোনো সম্পত্তির ভাগ এদেরকে দিতেই পারবো না। দেখুন চাচা, আপনি আপনার এই সন্তানদেরকে সম্পত্তি না দিয়ে অনেক বড় পাপ করেছেন। আজকে সেই পাপ মোচনের সময় এসেছে। দেখুন, আমি বলি কি, আপনি শরিয়ত মোতাবেক আপনার 3 সন্তানকে সমান ভাগে সম্পত্তি দিন। হয়তো এর জন্য আপনার দুনিয়াতে একটু লস হবে, কিন্তু আখিরাতে আপনি অনেক বড় সওয়াব পাবেন। না না ইমাম সাহেব, আমি এই ধরনের কোনো কাজই করতে পারবো না। এদেরকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলুন। কামরুল ভাই, আমি যথাযথ প্রমাণ নিয়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। আপনারা কি খুনিকে শনাক্ত করতে পেরেছেন? জি ভাই। তাহলে তো কোনো কথাই নেই, তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন।
পুলিশ মানে কোথায় কখন কে কে কাকে খুন করলো? কি ব্যাপার মিস্টার আলিমুল্লাহ, আপনি কেন ভয় পাচ্ছেন? আর যে সম্পত্তির জন্য আমাদের দুই ভাই বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই সম্পত্তির জন্য এই বাড়িতে একটা খুন হয়েছে। ভয় যদি পেতে হয় তাহলে সে খুনই ভয় পাবে। আজব ব্যাপার, আপনি কেন ভয় পাচ্ছেন? মানে কি হচ্ছে সব? সব কিছু আস্তে আস্তে টের পাবে, এত তাড়াহুড়া করার তো কিছু নেই। অফিসার, সব কিছু ক্লিয়ার করুন। আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, আপনাদের সবার জানা উচিত আলিমুল্লাহর দ্বিতীয় স্ত্রী কিভাবে মারা গেলেন। উনি সাধারণভাবে মারা যাননি, ওনাকে খুন করা হয়েছে। খুন করা হয়েছে মানে? আপনি এসব কি বলছেন? আর তাছাড়া কেই বা তাকে খুন করবে? ওনাকে খুন করেছেন ওনার হাজবেন্ড আলিমুল্লাহ। মুখে যা আসছে তাই বলছেন? আমি কখনো আমার স্ত্রীকে খুন করেছি? দেখেন, আমি কিন্তু মানহানির মামলা করব। মিস্টার আলিমুল্লাহ, একটা কথা মাথায় রাখবেন, পুলিশ কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। আমি আপনার এই খুনের বিষয়টি সিসিটিভি ফুটেজ ক্লিয়ার দেখেছি। যেখানে খুন হয়েছে সেখানে তো কোনো সিসি ক্যামেরা ট্যামেরা নেই। তার মানে আপনি স্বীকার করলেন আপনার স্ত্রী খুন হয়েছে। আচ্ছা বলুন তো, কোন জায়গায় আপনার স্ত্রী খুন হয়েছে অথচ সিসি ক্যামেরা নেই? সেটা আমি কি করে বলবো? আপনি তো নিজের মুখেই স্বীকার করেছেন যেখানে খুন হয়েছে সেখানে সিসি ক্যামেরা নেই। তাহলে আপনি নিজের মুখেই বলুন যে কোন জায়গায় খুন হয়েছে। না না, আমি কোথায় বললাম? বিষয়টা আমি ক্লিয়ার করছি। আমাদের দুই ভাই বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমরা অনেক সংগ্রাম করে বড় হয়েছি, অনেক কষ্ট করেছি। তারপর লেখাপড়া শেষ করে একটা চাকরি গোছাই। কিন্তু আপনার উপর আমার সন্দেহ ছিল, কারণ আমি খুব ভালো করে জানি আপনি লোকটা বেশি সুবিধার না। তাই তো আমার স্যালারি থেকে কিছু টাকা সঞ্চয় করে এই বাড়িতে আমি মোট 10টি সিসি ক্যামেরা লাগাই। তার সকল কন্ট্রোল আমার হাতেই ছিল, এবং এমন জায়গায় সিসি ক্যামেরাগুলো লাগিয়েছি অন্য কেউ বুঝতে পারবে না। এবং অবশেষে আমার মনের ধারণাটাই ঠিক, কারণ আমার সৎমাকে আপনি খুন করেছেন। না না, এগুলো মিথ্যা। এখানে যে কয়টি কথা বলা হয়েছে কোনোটি মিথ্যা নয়, সবগুলোই পুরোপুরি সত্য। থানাতে গেলে আপনি সব কিছু বুঝতে পারবেন, সিসিটিভি ফুটেজ আমাদের কাছেই আছে। এখন আপনি কি সহজে স্বীকার করবেন নাকি আমাকে কঠোর হতে হবে? আস্তাগফিরুল্লাহ, এ তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। সেই জমানায় এগুলো কি হচ্ছে? এটা তো কিয়ামতের আলামত। দেখুন, এই লাশ আগে দাফন করা যাবে না, পোস্টমর্টেম করে আইনি প্রক্রিয়া শেষ করে তারপর দাফন করতে হবে। হ্যাঁ, আমি খুন করেছি কারণ আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তার যে সন্তান ছিল তাদেরকে আমি বাড়ি থেকে বের করে দিই, এবং এই কথাটি গোপন করে আমি আমার দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করি। এটা ঠিকই, কিন্তু যখন দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর সন্তানের কথা জেনে যায় এবং তাদেরকে সম্পত্তি দেওয়ার অস্বীকৃতি জানায়, তখন আমি বলি এটা সম্ভব না। তখন এই দ্বিতীয় স্ত্রী আমার উপর চড়াও হয় এবং সে আমাকে আঘাত করতে আসে। আমি যখন তাকে সেটা ঠেকাতে যাই, সেই আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। অফিসার, এই খুনিকে দ্রুত ফাঁসি দড়িতে ঝোলানোর ব্যবস্থা করুন। এই পাপির মুখ আমাদের এই মহল্লার আর কেউ দেখতে চায় না। দেখুন, আমরা চাইলেই কেউ আইন হাতে তুলে নিতে পারি না, সব কিছু আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। এই, আপনি আমাদের সঙ্গে চলুন। দাঁড়ান অফিসার, 1 মিনিট। কামরুল, মিথিলা, দেখ, আমি তো তোদের বাবা। আমি রাগের বশে বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু বিশ্বাস কর, আমি কখনো চাইনি তোদেরকে বঞ্চিত করতে। যাই হোক, আমাকে তো এখন থানায় নিয়ে যাচ্ছে। আমি জানি না আমার জেল হবে কি ফাঁসি হবে, তবে যাওয়ার সময় একটা অনুরোধ করে যাই, তোরা এই সম্পত্তি সমান ভাগে ভাগ করে নিস, আর যদি পারিস আমাকে ক্ষমা করে দিস বাবা, আমাকে ক্ষমা করে দিস। আমার হাতে এত সময় নেই, দ্রুত চলুন।